আমার মেয়ে সেই রাতে আমার দিকে তাকিয়ে বলেছিল, মা, আপনার চলে যাওয়াতেই আমি সবথেকে বড় উপহার পাব। শুধু আপনি আমার জীবন থেকে অদৃশ্য হয়ে যান। সেই সময় ওর প্লেটে সেই খাবারই রাখা ছিল যা আমি নিজের হাতে বানিয়েছিলাম। শাহী পনির, জিরা রাইস, গরম ফুলকো রুটি। দিওয়ালির রাত ছিল, পুরো বাড়ি আলোয় ভরেছিল, কিন্তু সেই একটি বাক্য আমার ভিতরের সব আলো নিভিয়ে দিল। আমি কোনো তর্ক করিনি, না চিল্লামিল্লি করেছি, না কেঁদেছি। আমি শুধু চুপ হয়ে গিয়েছিলাম। ভেতরে কোথাও খুব গভীরে কিছু একটা ভেঙে গিয়েছিল, কিন্তু মুখে হাসি লেপটেছিল। যদি আপনিও কখনো আপনজনদের থেকে এমন শব্দ শুনে থাকেন, যদি কখনো কেউ আপনাকে বলে থাকে যে আপনার না থাকাটাই ভালো, তবে এই গল্পটি আপনার জন্য। কমেন্টে অবশ্যই লিখুন আপনি কোথা থেকে শুনছেন এবং আপনার শহরে এখন কটা বাজে। আমি সত্যিই আপনাদের কমেন্ট পড়ি। আমার নাম ফাল্গুনী মেহরা। আমার বয়স ৭২ বছর। আমি ৩০ বছর ধরে দিল্লির একটি সরকারি হাসপাতালে নার্স ছিলাম। ঈদ হোক, হোলি হোক, দিওয়ালি হোক বা নতুন বছর, আমি আমার জীবনের বেশিরভাগ সময় হাসপাতালের ডিউটিতে কাটিয়েছি। ডাবল শিফট, ওভারটাইম, রাতভর জেগে থাকা, শুধু এই কারণে যে আমার মেয়ে প্রিয়ার পড়াশোনায় যেন কখনো কোনো খামতি না থাকে। ওর বিয়ে যেন ভালোভাবে হয়, ওর মাথায় যেন নিজের ছাদ থাকে। আর সেই মেয়েই দিওয়ালির রাতে সবার সামনে বলল যে আমার জীবন থেকে আমার চলে যাওয়াই ওর জন্য সবথেকে বড় উপহার হবে। সেই রাতের দৃশ্য আজও চোখ বন্ধ করলেই পরিষ্কার দেখা যায়। প্রিয়ার বাড়ির ডাইনিং টেবিলে রং-বেরঙের মোমবাতি জ্বলছিল। কোনায় রাখা আলপনার ওপর ফুলের পাপড়ি ছড়িয়েছিল। জামাই করণ হাসতে হাসতে কোনো একটা গল্প শোনাচ্ছিল। আমি রান্নাঘরে দাঁড়িয়ে মটর পোলাওয়ের ডিশ হাতে নিয়ে বাইরে আসতেই যাচ্ছিলাম যে আমি প্রিয়ার গলা শুনলাম। করণ, বোঝো না কেন, প্রতি উইকেন্ডে, প্রতি উৎসবে মা এখানেই থাকে। আমার মনে হয় এই বাড়িটা আমার নিজেরই নয়, শ্বাস নিতে পারি না আমি। আমার হাত এক মুহূর্তের জন্য থমকে গেল। আমি ভাবলাম হয়তো আমি ভুল শুনছি। করণ একটু নিচু গলায় বলল, কিন্তু প্রিয়া, এই বাড়িটাও তো মাই নিয়েছে, তাই না? লোন ক্লিয়ার করল, ডাউন পেমেন্ট দিল, তাতে কি হয়েছে? প্রিয়ার গলা চড়ে গেল। কতদিন আমি মেয়ে হয়ে থাকব? আমারও নিজের জীবন চাই। সবথেকে ভালো উপহার যেটা উনি আমাকে দিতে পারেন তা হলো উনি শুধু চলে যান, অদৃশ্য হয়ে যান, শুধু যেন না থাকেন আমার জীবনে। হাতে রাখা কাচের পাত্রটা ফসকে গেল, প্রায় পড়েই গিয়েছিল। আমি কোনো মতে সামলালাম। গভীর শ্বাস নিলাম এবং মুখে হাসি চিপকে নিলাম, যেন কিছুই শুনিনি। আমি রান্নাঘর থেকে বাইরে এলাম এবং বললাম, ডিনার তৈরি, চলে এসো সবাই। প্রিয়া আমার দিকে তাকালো। ওর মুখ একদম সাদা হয়ে গিয়েছিল। ও বুঝতে পেরেছিল যে আমি সব শুনে নিয়েছি। করণের নজর নিচু হয়ে গেল। হাওয়া হঠাৎ ভারী হয়ে গিয়েছিল। আমি সবার জন্য খাবার পরিবেশন করলাম। প্লেটগুলো এগিয়ে দিলাম। হেসে জিজ্ঞেস করলাম, কেমন হয়েছে শাহী পনির? আমার গলা আমার নিজের কাছেই অচেনা লাগছিল। ভেতর থেকে মনে হচ্ছিল যেন বুকে কেউ পাথর রেখে দিয়েছে। কিছু মিনিট পরেই আমি বাহানা বানালাম, প্রিয়া, আমার একটু মাথা ঘুরছে, আমি বাড়ি যাই, তোমরা শান্তিতে খাবার খাও। করণ সাথে সাথে বলল, কাকিমা, আমি আপনাকে ছেড়ে দিয়ে আসছি। আমি মাথা নাড়ালাম, না বাবা, আমি অটো নিয়ে নেব, তোমরা এনজয় করো, আজ দিওয়ালি। আমি দরজা পর্যন্ত পৌঁছালাম, জুতো পরলাম এবং বাইরে চলে এলাম। গলি থেকে মোড় ঘুরতেই চোখ থেকে জল আপনা আপনি বেরিয়ে এলো। আমি হাঁটছিলাম ঠিকই, কিন্তু আমার শরীর খুব হালকা আর খালি লাগছিল, যেন কোনো একটা খোল যার ভেতরে কিছু অবশিষ্ট নেই। অটো ধরলাম, নিজের বাড়ি পৌঁছলাম। ৪ বেডরুমের সেই বাড়ি যার প্রতিটা ইটে আমি নিজের স্বপ্ন গেঁথেছিলাম, যে প্রিয়া আসবে, উইকেন্ডে থাকবে, নাতি নাতনি হবে, আমি তাদের গল্প শোনাব, উঠোনে খেলবে। বাড়ির মেন গেট খুললাম, অন্ধকার ড্রয়িং রুমে পা রাখলাম, এবং হঠাৎ সেই বড় বাড়িটা এত খালি লাগল যে ভয় হতে লাগল। আমি আলো জ্বালালাম, চটি ছাড়লাম এবং সোজা রান্নাঘরে গেলাম। সিঙ্কের পাশে দাঁড়িয়ে থাকলাম। হাতে এখন সেই চিনির গন্ধ, দেশি ঘিয়ের সুবাস, প্রিয়ার জন্য বানানো হালুয়া। আমার হাতের তালু কাঁপছিল। ধীরে ধীরে চেয়ার টেনে আমি ডাইনিং টেবিলে বসে পড়লাম। সামনে দেওয়ালে টাঙানো প্রিয়ার ফটো ছিল, স্কুল ইউনিফর্মে ৮ বছরের মেয়েটা, দুটো ঝুঁটি, বড় একটা হাসি। ও ছোটবেলায় একবার বলেছিল, মা, তুমি সবসময় আমার কাছে থেকো, ঠিক আছে? তুমি কোথাও যেও না। আজ সেই মেয়েই বলল যে আমার চলে যাওয়ায় ও সবথেকে বড় উপহার পাবে। রাতভর ঘুম এলো না। আমি বারবার সেই বাক্যটাই শুনতে থাকলাম, শুধু চলে যান আমার জীবন থেকে।
ভোর 4টের দিকে আমি হার মানলাম। বিছানায় শুয়ে শুয়ে ভাবার বদলে আমি উঠলাম এবং রান্নাঘরে চা বসিয়ে দিলাম। উনুন ধরানোর হালকা আওয়াজ ঘরের নিস্তব্ধতায় আলাদা করে শোনা যাচ্ছিল। চা বানিয়ে কাপে ঢাললাম এবং ল্যাপটপ খুলে বসলাম। স্ক্রিনে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন আমার জীবনের আয়না ছিল। ৪৭,০০০ টাকার সঞ্চয়, কিছুটা মায়ের রেখে যাওয়া উত্তরাধিকার, কিছু ফিক্সড ডিপোজিট, কিছুটা পেনশন। এই টাকার সাহায্যেই আমি ভেবেছিলাম যে বৃদ্ধ বয়সে নিজের খেয়াল রাখতে পারব। যদি কখনো হাসপাতালে যেতে হয়, নার্সিং হোম লাগে, তবে যেন কারো ওপর বোঝা না হই। কিন্তু সেই স্ক্রিনেই আরেকটা জিনিস খুললাম, প্রিয়ার বাড়ির হোম লোন অ্যাকাউন্ট। আগেরবার যখন আমি ওর লোন শোধ করতে সাহায্য করেছিলাম, তখন থেকে এই লগইন আমার কাছে ছিল। আমি পাসওয়ার্ড টাইপ করলাম। মন একটু কাঁপল, কিন্তু আঙুলগুলো আপনা আপনি চলতে থাকল। নম্বর সামনে এলো। ৬২ লাখ টাকার নতুন লোন। আমি সেই সংখ্যার দিকে খালি নজরে তাকিয়ে থাকলাম। ২ ঘণ্টা ধরে শুধু সেই স্ক্রিনটাই দেখতে থাকলাম, যেন ওখান থেকে কোনো জবাব বেরিয়ে আসবে। ৬২ লাখ। তারপর আমি একটা দীর্ঘশ্বাস নিলাম এবং নিচে দেওয়া বাটনে ক্লিক করে দিলাম, পুরো ঋণ পরিশোধ করুন। সিস্টেম জিজ্ঞেস করল, আপনি কি সত্যি পুরো অ্যামাউন্ট দিতে চান? আমি হ্যাঁ টিপলাম। ব্যাংক ডিটেলস দিলাম। ওটিপি এলো। কাঁপতে কাঁপতে নম্বর দিলাম। স্ক্রিনে সবুজ রঙে লেখা ফুটে উঠল, আপনার পেমেন্ট সফল হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা উড়ে গেল, যেন আমি নিজেও উড়ে কোথাও চলে গিয়েছি। কিন্তু না, এখনও একটা কাজ বাকি ছিল। আমি নতুন ডকুমেন্ট খুললাম, কিবোর্ডে আঙুল রাখলাম এবং লিখলাম, প্রিয় প্রিয়া, কাল রাতে তুমি বলেছিলে যে তোমার জন্য সবথেকে বড় উপহার হবে যদি আমি তোমার জীবন থেকে অদৃশ্য হয়ে যাই। আমি মা, উপহার দেওয়া আটকানো আমার স্বভাব নয়, তাই আজ থেকে আমি সেটাই করছি যেটা তুমি চেয়েছ। এটা লিখতে লিখতে আমার চোখ থেকে জল টপকাতে লাগল। আমি প্রতিটা বাক্যের মাঝে থামছিলাম, গভীর শ্বাস নিচ্ছিলাম, আবার লিখছিলাম। আমি ওকে জানালাম যে আমি ওর লোন পুরো মিটিয়ে দিয়েছি। আমি উইল বদলে দিয়েছি যে আমার মৃত্যুর পর ওর আশা করা টাকা অন্য কোথাও যাবে, সেই সব শিশুদের কাছে যাদের বাবা মায়ের সম্পর্কের জন্য টাকা নয়, ওষুধ দরকার। আমি পরিষ্কার লিখলাম, তুমি বলেছিলে আমার না থাকাটাই সবথেকে বড় উপহার হবে, তো আজ থেকে আমি তোমার প্রাত্যহিক জীবনে থাকব না। আমি তোমার দরজায় আসব না, তোমাকে ফোন করব না, উৎসবে তোমার অপেক্ষা করব না। আমি তোমাকে পুরোপুরি আজাদ করছি, এবং নিজেকেও। চিঠি যখন শেষ হলো, তখন আমার হাত অসাড় হয়ে গিয়েছিল। আমি দুটো প্রিন্ট বের করলাম, একটা প্রিয়ার জন্য, একটা আমার উকিলের জন্য। বাইরে আকাশে হালকা আলো ছড়াতে শুরু করেছিল, পাখিদের আওয়াজ আসছিল। দুনিয়ার জন্য এটা ছিল একটা সাধারণ সকাল, কিন্তু আমার জন্য এটা ছিল নতুন জন্মের মতো, বেদনাদায়ক এবং একাকী। আমি মেঝেতে রাখা কাঁচের পাত্রের দিকে তাকালাম, যাতে কাল বানানো হালুয়ার কিছুটা অংশ বেঁচে ছিল। সেটা তুলে নিয়ে সোজা ডাস্টবিনে উল্টে দিলাম। এখন আমি তোমার জন্য নয়, নিজের জন্য বাঁচব। আমি খুব ধীরে নিজের মনেই বললাম। আওয়াজ এত নিচু ছিল যে হয়তো দেওয়ালগুলোও শুনতে পায়নি, কিন্তু মন শুনে নিয়েছিল। সকাল ৯টায় আমি আমার পুরনো উকিল অ্যাডভোকেট দেশমুখের অফিসে পৌঁছালাম। পুরনো বিল্ডিং, কাঠের টেবিল, দেওয়ালে টাঙানো কেসের সার্টিফিকেট এবং কোনায় রাখা ভগবানের ছোট এক ছবি। ফাল্গুনিজি, এত সকালে কিভাবে? তিনি চশমা উপরে তুলে আমাকে দেখলেন। একটা বড় কাজ আছে, আমি চেয়ারে বসতে বসতে বললাম। উইল বদলাতে হবে আজই। তিনি ভুরু কোচকালেন। সব ঠিক আছে তো? প্রিয়ার শরীর? প্রিয়া একদম ঠিক আছে। আমি হালকা তিক্ততার সাথে হাসলাম। শুধু এখনও আমার সাথে ঠিক নেই, আর আমিও আগের মতো নেই। তিনি চুপচাপ কাগজ বের করলেন, কলম তৈরি করলেন। ঠিক আছে, বলুন কি বদল করতে হবে। আমি এক এক করে সব কথা পরিষ্কার বললাম। আমার পলিসির পুরো টাকা এখন একটা শিশু চিকিৎসা ট্রাস্টে যাবে, যারা ক্যান্সারের সাথে লড়াই করা শিশুদের বিনামূল্যে চিকিৎসা করায়। আমার বাড়ি, আমার সঞ্চয় যা কিছু আছে, সব কিছুর জন্য একটা ট্রাস্ট হবে, যাতে আমার বৃদ্ধ বয়সে আমার দেখাশোনা হতে পারে। তারপর যা বাঁচবে তা গরিব শিশুদের পড়াশোনায় লাগবে। প্রিয়ার নাম? তিনি সাবধানে জিজ্ঞেস করলেন। কোথাও থাকবে না। আমি সোজা ওনার চোখের দিকে তাকিয়ে বললাম, এখন উইলে আমার মেয়ে নয়, শুধু অভাবী শিশুরা থাকবে। তিনি অনেকক্ষণ কিছু বলেননি, তারপর নিচু গলায় বললেন, শেষবার জিজ্ঞেস করছি, এই সিদ্ধান্ত কি রাগের মাথায় নিয়েছেন নাকি ভেবেচিন্তে? দেশমুখ সাহেব, আমি ক্লান্ত হাসি দিয়ে বললাম, ৩০ বছর রাত জেগে ডিউটি করেছি, ৪৫ বছর ধরে একা সন্তান পালন করেছি, ৫ বছর ধরে টলমলে সম্পর্কটা ধরে দাঁড়িয়ে আছি। এই সিদ্ধান্ত রাগের মাথায় নয়, ক্লান্তিতে নিয়েছি, এবং এই ক্লান্তি এখন শেষ করতে হবে। তিনি মাথা নাড়লেন,
কাগজ এগিয়ে দিলেন। সই করে দিন। আজ থেকে এসব আইনিভাবে লাগু হয়ে যাবে। আমি প্রতিটি পাতায় সই করলাম। প্রতিটা সইয়ের সাথে আমার মনে হচ্ছিল আমি কোনো সম্পর্ক ছেড়ে দিচ্ছি, কিন্তু সাথে কোনো বোঝাও নামিয়ে রাখছি। কাজ শেষ হলে তিনি ফাইল বন্ধ করলেন। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, ফাল্গুনীজি, একটা কথা বলি, আপনি খুব শক্ত, কিন্তু যে কষ্ট আপনার চোখে আছে না, সেটা বলে দেয় যে আপনি অনেক সহ্য করেছেন। প্রিয়া আপনাকে ডিজার্ভ করত না। আমার চোখ ভরে এলো, কিন্তু আমি জল পড়তে দিলাম না। ও আমাকে চাইত না, এখনও আমার টাকাও পাবে না। ব্যাস, এটুকুই তো। আমি উঠলাম। বৃষ্টির মতো ভারী হাওয়ায় বাইরে এলাম এবং ট্যাক্সি ধরলাম। রাস্তায় আমি ফোন বের করলাম এবং ইন্টারনেটে সার্চ করলাম। গোয়ায় ছোট একটা ভাড়ার বাড়ি, সমুদ্রের কাছে, শান্ত এলাকা। স্ক্রিনে অনেক বিকল্প এলো। আমি একটা ছোট 1 বেডরুম ফ্ল্যাট দেখলাম। ব্যালকনি থেকে সমুদ্র দেখা যেত। নিচে নারকেল গাছ, উপরে পরিষ্কার আকাশ। ভাড়া মাসে মাসে দেওয়ার মতো ছিল। এটাই ঠিক, আমি ভাবলাম। আমাকে বেশি মালপত্র তো নিয়ে যেতে হবে না, শুধু আমি, আমার কিছু স্মৃতি আর সামান্য সাহস। আমি বুকিং করে দিলাম। 2 দিন পরের ডেট, দিল্লি থেকে গোয়ার ফ্লাইট টিকিট এবং সেই দিন থেকেই ফ্ল্যাটের চাবি। সেই সন্ধ্যায় আমি আমার পুরনো স্যুটকেস বের করলাম, আলমারি খুললাম এবং জামাকাপড় বাছতে লাগলাম। কিছু সুতির শাড়ি, হালকা প্রিন্টের স্যুট, 2-3টে শাল, প্রয়োজনীয় ওষুধ, মার ছোট একটা ফটো আর একটা ডায়েরি। ভারী লেপ, শীতের সোয়েটার আর উৎসবের শাড়িগুলো আলমারিতেই রেখে দিলাম। ফটো অ্যালবাম স্ল্যাবে রাখা ছিল। আমি হাত বাড়ালাম। প্রথম অ্যালবাম খুললাম। প্রিয়ার জন্ম, ওর প্রথম জন্মদিন, স্কুলের প্রথম দিন, কলেজের গ্র্যাজুয়েশন, বিয়ের ছবি। প্রতিটি ছবিতে আমি হাসছিলাম। প্রতিটি ছবিতে আমি ওর পেছনে দাঁড়িয়েছিলাম, কখনো কোলে, কখনো হাত ধরে, কখনো চোখের জল মুছিয়ে। আমি প্রতিটি ছবিতে হাত ছোঁয়ালাম। তারপর ধীরে অ্যালবাম বন্ধ করে দিলাম। তোমার জন্য করা প্রতিটি জিনিস এখন পেছনে ফেলে যাচ্ছি প্রিয়া, আমি মনে মনে বললাম, কারণ তুমি নিজেই আমাকে পেছনে ফেলে দিয়েছ। অ্যালবাম ওখানেই থাকতে দিলাম। আমি ওগুলো সাথে নিয়ে গেলাম না। আমি ভাবলাম যদি কখনো ও এই বাড়িতে ফিরে আসে আর এই অ্যালবাম দেখে, তবে হয়তো বুঝতে পারবে ও কি হারিয়েছে। পরের রাতে আমি ঘুমাতে পারলাম না। 12টার দিকে আমি স্কুটি বের করলাম, বাড়ি থেকে বেরোলাম এবং সোজা প্রিয়ার বাড়ির দিকে চলতে থাকলাম। রাস্তায় দিওয়ালির আলো তখনও টিমটিম করছিল, কিন্তু বাজির আওয়াজ কমে গিয়েছিল। আমি গাড়ি একটু দূরে পার্ক করলাম, যেমনটা আমি সব সময় করতাম। প্রিয়ার সোসাইটির গেটে গার্ড আমাকে চিনত। হেসে বলল, নমস্তে কাকিমা, আজও প্রিয়া ম্যাডামের বাড়ি? আমি সাধারণ মুখ করে বললাম, হ্যাঁ বাবা, শুধু কিছুক্ষণের জন্য। ও গেট খুলে দিল। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে 3 তলায় পৌঁছালাম। পকেট থেকে সেই চাবি বের করলাম, যেটা প্রিয়া বছরখানেক আগে আমাকে দিয়েছিল। মা যখন খুশি চলে আসবেন, এই বাড়িটা আপনারও, বলতে বলতে চাবি আজও তালায় ফিট বসে গেল। দরজা ধীরে করে খুলল। বাড়িতে হালকা আগরবাতির গন্ধ ছিল, আর সোফার ওপর পড়ে থাকা কম্বল বলে দিচ্ছিল যে দুজনে সিনেমা দেখে ঘুমিয়ে পড়েছে। আমি ভেতরে গেলাম। লাইট অন করিনি। রাস্তা আমার চেনা ছিল। সোজা সেই ছোট ঘরটায় গেলাম, যেটাকে প্রিয়া নিজের হোম অফিস বানিয়ে রেখেছিল। মেজ, ল্যাপটপ, ফাইল, এক কোণায় গাছের মতো ছোট শোপিস। আমি আমার ব্যাগ থেকে সেই মনিলা খামটা বের করলাম, যাতে চিঠি রাখা ছিল। সেটা টেবিলের ঠিক ওর ল্যাপটপের সামনে রেখে দিলাম, যেখানে ও সকালে সব থেকে আগে বসবে। আমার হাত কাঁপছিল। আমি এক মুহূর্তের জন্য খামের ওপর হাতের তালু রাখলাম, যেন নিজের মেয়ের মাথায় শেষবারের মতো হাত রাখছি। ব্যাস, এখন তুমি যা চাও বলো বা করো, আমি শোনার জন্য সেখানে থাকব না, আমি মনে মনে বললাম। আমি আবার বাইরে এলাম, দরজা বন্ধ করলাম, চাবি তালা থেকে বের করলাম এবং সেই চাবিটা খামের নিচে ঢুকিয়ে দিলাম। এখন ওর কাছে তালা থাকবে, চাবি থাকবে, চিঠি থাকবে, শুধু আমি থাকব না। সকাল 4টের ফ্লাইট ধরতে ছিল। আমি সোজা নিজের বাড়ি গেলাম। তৈরি মালপত্রের পাশে শেষবার বসলাম। বাড়ির দেওয়ালগুলো দেখলাম, পাখার আওয়াজ শুনলাম, নিজেরই পায়ের শব্দে ঘরটা ভরা মনে হল। আমি ফিরে আসব কিনা, আমি ভাবলাম এটা আমার নিজেও জানা নেই, কিন্তু যদি ফিরে আসিও তবে আগের ফাল্গুনী হয়ে আসব না। এয়ারপোর্টে সুরক্ষা পরীক্ষা, চেক ইন, বোর্ডিং সব আনুষ্ঠানিকতা মনে হল।
গেটে দাঁড়িয়ে থাকা এয়ারলাইন্সের কর্মচারী আমার বোর্ডিং পাস স্ক্যান করল। স্ক্রিনে আমার বয়স দেখল ৭২ বছর এবং হালকা এক আনুষ্ঠানিক হাসি দিল, যেন ভাবছে এত বৃদ্ধা আর একা মহিলা গোয়া ওয়ান ওয়ে কেন যাচ্ছে। আপনি একা যাচ্ছেন কাকিমা? ও বিনয়ের সাথে জিজ্ঞেস করল। আমি চোখে চোখ রেখে বললাম, হ্যাঁ, নিজের জন্য যাচ্ছি, প্রথমবার। ও কিছু সেকেন্ডের জন্য চুপ থাকল, তারপর হাসল, কিন্তু সেটা সেই সাবধানী হাসি ছিল যা মানুষ বৃদ্ধদের দেয়, আধা সহানুভূতি, আধা সংকোচ। আমি আমার হ্যান্ডব্যাগ তুললাম এবং বোর্ডিং গেটের দিকে এগিয়ে গেলাম। পকেটে রাখা ফোন অনবরত হালকা হালকা কাঁপছিল, মেসেজ, কল, নোটিফিকেশন। আমি বের করে দেখলাম প্রিয়া কলিং। আমি ডিসপ্লেটা কিছুক্ষণ দেখলাম, ২৭তম, ২৮তম, ৪৯তম বারও আমাকে ফোন করছিল। আমি কল কেটে দিলাম, কোনো দ্বিতীয় চিন্তা করিনি। ফোন এয়ারপ্লেন মোডে লাগালাম এবং পার্সে আবার ভরে দিলাম। এখন তোমার কাছে চিঠি আছে, আমার গলার আওয়াজের দরকার নেই, আমি মনে মনে বললাম। প্লেনে নিজের সিটে বসতেই আমি জানলা দিয়ে বাইরে উঁকি দিলাম। ভোরের হালকা নীল আলো রানওয়েতে ছড়িয়েছিল। যেমনই জাহাজ উড়ল, আমার মনে হলো যেন কোনো অদৃশ্য হাত আমার পিঠ থেকে পুরনো বোঝা ধীরে ধীরে নামিয়ে দিচ্ছে। নিচে দিল্লির ইমারতগুলো ছোট হতে থাকল, সেই হাসপাতাল যেখানে আমি এত বছর ডিউটি করেছি, সেই পার্ক যেখানে প্রিয়া দোলনা দুলত, সেই বাজার যেখান থেকে আমি ওর পছন্দের বিস্কুট আনতাম, সব মেঘের আড়ালে হারিয়ে গেল। আমার পাশের সিটে বসা এক মহিলা বারবার আমার দিকে তাকাচ্ছিলেন। বয়স আমারই কাছাকাছি হবে, চুলে সাদা রঙের ছোঁয়া, হাতে বই। প্রথমবার গোয়া যাচ্ছেন? তিনি হেসে জিজ্ঞেস করলেন। আমি মাথা নাড়ালাম, না, এই মাসে তৃতীয়বার, এখন ওখানেই থাকব। তিনি অবাক হলেন, আচ্ছা, পরিবার ওখানেই আছে নাকি? আমি এক মুহূর্ত ভাবলাম, তারপর শান্তস্বরে বললাম, না, পরিবার নেই, সেজন্যই তে যাচ্ছি। তিনি তারপর আর কিছু জিজ্ঞেস করেননি। কখনো কখনো কিছু জবাব এত পরিষ্কার হয় যে প্রশ্ন আপনা আপনি মরে যায়। আমি চোখ বন্ধ করে নিলাম। আমার মনে একটাই কথা বাজছিল, আমি যাচ্ছি, কিন্তু পালিয়ে যাচ্ছি না, আমি নিজেকে বাঁচাতে যাচ্ছি। কোথাও না কোথাও দিল্লিতে নিজের বাড়ির কোনো ঘরে আমার মেয়ে সেই সময় ঘুম থেকে উঠতে চলেছিল। কিছুক্ষণ পরও নিজের টেবিলে বসবে, খাম দেখবে, সেটা খুলবে এবং প্রতিটি শব্দ ওর ভেতরে তীরের মতো বিঁধবে। আর আমি মেঘের ওপরে সেই চিঠি থেকে দূরে এক নতুন জীবনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এটাই ছিল আমার প্রথম পদক্ষেপ, সেই উপহারের দিকে যা আমি নিজেকে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আর সত্যি বলতে, যখন জাহাজ মেঘের মাঝে স্থির হল, তখন আমি প্রথমবার অনুভব করলাম আমি একা, কিন্তু একদম খালি নই। আমার সাথে আমার সাহস আছে, আমার সীমা আছে, আর আমার সিদ্ধান্ত আছে। ব্যাস, আমি এটুকু জানতাম। যখন এই ফ্লাইট গোয়া পৌঁছাবে, প্রিয়া সেই চিঠি পড়ে নিয়েছে থাকবে এবং আমাদের দুজনের জীবন চিরকালের জন্য বদলে গিয়ে থাকবে। গোয়ার হাওয়া যেমনই মুখে লাগল, আমার মনে হলো কেউ গরম তোয়ালে রেখে দিয়েছে। হালকা একটু আর্দ্রতা, লবণের গন্ধ এবং কোথাও ভেতরে খুব গভীর জায়গায় এক ছোট শান্তি। এয়ারপোর্টের বাইরে নারকেল গাছ সার দিয়ে দাঁড়িয়েছিল, যেন কোনো নতুন অতিথিকে স্বাগত জানাচ্ছে। আমি আমার ছোট স্যুটকেস টানতে টানতে বাইরে এসে ট্যাক্সি ধরলাম। ড্রাইভার জিজ্ঞেস করল, কোথায় যেতে হবে কাকিমা? ক্যান্ডোলিমের কাছে এই ঠিকানাটা। আমি মোবাইল থেকে ঠিকানা পড়ে শোনালাম। রাস্তা জুড়ে আমি জানলা দিয়ে বাইরে দেখতে থাকলাম। ছোট ছোট রঙিন ইমারত, চার্চের সাদা দেওয়াল, রাস্তার ধারে পুরনো গাছ, আর দূর থেকে দেখা নীল সমুদ্র। আমার ভেতরে অদ্ভুত এক খালি ভাব আর হালকা ভাব দুটোই একসাথে ছিল, যেন কেউ আমাকে একসাথে ভেঙেছে এবং মুক্তও করেছে। ফ্ল্যাটটা ছোট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। একটা ঘর, ছোট কিচেন, আর সবথেকে সুন্দর জিনিস, ব্যালকনি থেকে দেখা সমুদ্র। ঢেউগুলো অনেক দূরে ছিল, কিন্তু তাদের আওয়াজ হাওয়ার সাথে আমার কাছে পৌঁছচ্ছিল। আমি স্যুটকেস কোনায় রাখলাম, চাবি টেবিলে রাখলাম এবং সোজা ব্যালকনিতে গিয়ে রেলিং ধরে দাঁড়ালাম। সামনে আকাশ আর জলের মাঝে কোনো রেখা দেখা যাচ্ছিল না, শুধু নীল আর কিছুটা রূপলি রঙের মতো জলজল করছিল। পকেটে রাখা ফোন যেন কোনো বাচ্চার মতো জেদ করছিল, বারবার হালকা ভাইব্রেশন। আমি সেটা বের করলাম, এয়ারপ্লেন মোড সরালাম। স্ক্রিনে নম্বর জ্বলে উঠল, মিসড কল প্রিয়া ৪৭, মেসেজ ৩০। মন এক মুহূর্তের জন্য জোরে ধকধক করতে লাগল। আঙুলগুলো আপনা আপনি ভয়েসমেল বাটনের কাছে থমকে গেল। মা, প্লিজ ফোন ধরো। মা, তুমি কোথায়? মা, তুমি এমন কেন করছো? আমি কল্পনা করতে পারছিলাম ও কি বলছে থাকবে।
আমার শোনার জন্য রেকর্ডিং চালানোর দরকার ছিল না। বছরের পর বছর আমি ওর প্রতিটি স্বর চিনতাম, রাগের, ভালোবাসার, জেদের, কান্নার। কিন্তু আজ প্রথমবার আমি নিজেকে আগে পছন্দ করলাম। আমি গভীর শ্বাস নিয়ে সব ভয়েসমেল নোটিফিকেশন উপর থেকে নিচ পর্যন্ত সিলেক্ট করলাম এবং ডিলিট অল টিপলাম। স্ক্রিন খালি হয়ে গেল। তোমার এখন প্রথমবার নিজের শব্দের প্রতিধ্বনি নিজের বাড়ির শান্তিতে শোনা উচিত, আমার ফোনের ঘণ্টিতে নয়, আমি মনে মনে বললাম। 2 দিন কেটে গেল। আমি খুব সকালে সমুদ্র সৈকতে হাঁটতে যেতাম, দুপুরে কিচেনে হালকা কিছু বানাতাম, সন্ধ্যায় ব্যালকানিতে বসে চা খেতাম। একাকিত্ব ছিল, কিন্তু অভিযোগ করার মতো গলা ছিল না, খোঁটা দেওয়া ছিল না, কারো জন্য নিজেকে ছোট করার বাধ্যবাধকতা ছিল না। তৃতীয় দিন সকালে আমি সমুদ্রের ঢেউ দেখছিলাম যে আমার পাশ দিয়ে 2 জন মহিলা গেলেন, আমারই বয়সের হবেন। একজনের চুল রূপলি, অন্যজনের গলায় মোটা একটা স্কার্ফ। আপনি ট্যুরিস্ট নাকি এখানে থাকেন? রূপলি চুলের জন হেসে জিজ্ঞেস করলেন। আমিও হালকা হাসি দিয়ে জবাব দিলাম, এখন এখানেই থাকব, দিল্লি থেকে এসেছি। আচ্ছা, আমরাও তো এখানে একাই আছি। তিনি হেসে বললেন, আমার নাম গীতা আর ইনি পল্লবী। আমরা আরও কিছু মহিলার সাথে সপ্তাহে একদিন এখানে দেখা করি, নিজেদের গল্প নিয়ে। তুমিও আসতে চাইলে আসতে পারো। আমরা এই দলকে দ্বিতীয় ইনিংস বলি, জীবনের দ্বিতীয় ইনিংস। শব্দটা শুনে মনের কোনো কোণ যেন কেউ হালকা করে ছুঁয়ে গেল। দ্বিতীয় ইনিংস। কবে দেখা করেন আপনারা? আমি জিজ্ঞেস করলাম। প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় সমুদ্রের সামনে সেই পুরনো ক্যাফেতে। গীতা দূরে ইশারা করলেন। ওখানে বাটিতে চা পাওয়া যায়, আর আমরা আমাদের মনের বোঝা সেই চায়ে গুলে দিই। আমি হেসে ফেললাম। ঠিক আছে, এই বৃহস্পতিবার আসছি। বাড়ি ফেরার সময় মন একটু হালকা ছিল। হয়তো জীবন আমাকে বলছিল যে আমি পুরোপুরি একা নই। সেই সন্ধ্যায় অ্যাডভোকেট দেশমুখের ফোন এলো। আমি ভাবলাম কোনো কাগজে সমস্যা হলো না তো? হ্যাঁ দেশমুখ সাহেব। ফাল্গুনিজি, আপনি গোয়া পৌঁছে গিয়েছেন? হ্যাঁ, 2 দিন হলো। ঠিক আছে, শুধু জানানো ছিল যে সব ডকুমেন্টস জমা হয়ে গিয়েছে, উইল, ট্রাস্ট সব এখন আইনিভাবে লাগু। আমি হালকা শ্বাস ছাড়লাম, যেন কেউ ভেতরের জট আরও একটু আলগা করে দিল। ধন্যবাদ। কিছু সেকেন্ড নিস্তব্ধতা থাকল, তারপর তিনি নিচু গলায় বললেন, প্রিয়া এসেছিল অফিসে। মন একদম থমকে গেল। কি? খুব সকালে পৌঁছল, খুব কাঁদছিল, বলল আপনি ওকে সাজা দিচ্ছেন, বলছিল মা আমাকে সাজা দেওয়ার জন্য এসব করছে, যাতে আমি সারা জীবন অপরাধ বোধে ভুগি। আমার হাসি আপনা আপনি বেরিয়ে এলো, তিক্ত এবং ক্লান্ত। আমি ওর বাড়ি শোধ করে দিলাম, ওর নামের টাকা ওর থেকে নিয়ে নিলাম, আর ওকে ওরই শব্দ ফিরিয়ে দিলাম। এটা সাজা? ফাল্গুনিজি, আমি জানি আপনি এসব রাগের জন্য নয়, নিজের আত্মরক্ষার জন্য করেছেন। ও বলল, ব্যাস চেয়েছিলাম যে আপনি যেন জেনে নেন। ও বুঝতে পারছে না, ও কখনো বোঝেনি, আমি ধীরে করে বললাম। আর হয়তো এখন বোঝাটাও ওর দায়িত্ব, আমার নয়। ও যদি সত্যি ভাবে যে আমি ওকে শুধু দোষী অনুভব করানোর জন্য এত বড় সিদ্ধান্ত নেব, তবে ও আমাকে আজও চেনে না। দেশমুখ চুপ থাকলেন, তারপর বললেন, ও আপনার নম্বর চাইছিল, আমি দিইনি। শুধু এটুকু বলেছি যে আপনি সুরক্ষিত আছেন। আশা করি এটা ঠিক করেছি। জি, এটাই ঠিক। ওকে বলবেন না আমি কোথায় আছি। যদি ওকে আমার জীবন থেকে আমার না থাকাটাই সবথেকে বড় উপহার লেগে থাকে, তবে ওকে সেই উপহার পুরোপুরি পাওয়া উচিত। কল কেটে যাওয়ার পর আমি অনেকক্ষণ ব্যালকনিতে দাঁড়িয়ে থাকলাম। সমুদ্রের হাওয়া নোনা ছিল, কিন্তু চোখের নোনা জল তার থেকে বেশি ছিল। বৃহস্পতিবারের সন্ধ্যায় আমি গীতা আর বাকি মহিলাদের সাথে দেখা করতে সেই ছোট ক্যাফেতে পৌঁছালাম। বাইরে টাঙানো বোর্ডে লেখা ছিল সি ব্রিজ ক্যাফে। ভেতরে কাঠের চেয়ার, দেওয়ালে পুরনো ছবি আর জানলা দিয়ে দেখা ডুবন্ত সূর্য। কোনায় টেবিলে ৫-৬ জন মহিলা বসেছিলেন। গীতা হাত তুলে ইশারা করলেন, এসো ফাল্গুমিন, তোমার সাথে দেখা হয়ে ভালো লাগছে। এটা আমাদের দ্বিতীয় ইনিংসের টলি। একজন বললেন, আমি শারদা, মুম্বাই থেকে এসেছি। ছেলেরা আমাকে ওল্ড এজ হোমে দেওয়ার প্রস্তুতি নিয়েছিল, তাই আমি নিজেই আগে গোয়া পালিয়ে এসেছি। দ্বিতীয়জন হেসে বললেন, আমি মুক্তা, স্বামী গত হয়েছেন, বাচ্চারা নিজের নিজের দেশে। আমি ভাবলাম আমিও নিজের দেশে চলে যাই, নিজের মনের দেশে। সবাই হেসে উঠলেন। আমি হেসে বললাম, আমি ফাল্গুনি, দিল্লি থেকে। আমার মেয়ে বলেছিল, মা, আপনার অনুপস্থিতি সবথেকে বড় উপহার হবে। ব্যাস, আমিও ওর খোয়াইশ পূরণ করতে চলে এলাম। সবাই একদম চুপ হয়ে গেলেন। তারপর শারদা গভীর চোখে আমাকে দেখলেন। আর মন মেনে নিল এই উপহার দিতে? মন তো কখনো মানে না, আমি ধীরে বললাম, কিন্তু আমরা যদি সবসময় শুধু অন্যদের মনই দেখতে থাকি, তবে আমাদের মন কবে ধুকপুক করবে?
গীতা আমার দিকে 1 কাপ চা বাড়িয়ে দিলেন। নাও, এটা আমাদের স্বাগত জানানোর ধরন। এখানে যে আসে আগে নিজের বোঝা কাপে ঢালে, তারপর ধীরে ধীরে চুমুক দিয়ে খেয়ে নেয়। আমি হেসে উঠলাম। তবে তো আজ আমার 2 কাপ লাগবে। সেই রাতে আমি ওদের সব কিছু বললাম। দিওয়ালির রাত, প্রিয়ার শব্দ, উইল, গোয়ার ফ্ল্যাট, ওরা সব চুপচাপ শুনল। কেউ মাঝপথে এটা বলতে এলো না যে মেয়ে তো, ক্ষমা করে দাও, বৃদ্ধ বয়সে একা কিভাবে থাকবে। শুধু শুনল, বুঝল। যখন আমি বলা শেষ করলাম, গীতা জিজ্ঞেস করলেন, অনুশোচনা আছে? আমি অনেক ভেবে জবাব দিলাম, এখনও জানি না। শুধু এইটুকু জানি যে যদি আমি না আসতাম, তবে হয়তো কোনোদিন হাসপাতালের বেডে চোখ বন্ধ করে ভাবতাম, কাশ আমিও একবার নিজের জন্য বেঁচে নিতাম। অর্থাৎ তুমি ভয়ের থেকে বেশি অনুশোচনাকে ভয় পাও, পল্লবী হেসে বললেন। হয়তো, আমি মাথা নাড়ালাম। সেই রাতে বাড়ি ফেরার সময় প্রথমবার গোয়া আমার কাছে কম অচেনা মনে হল। যেন এই শহর সেই সবার জন্য 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে, যারা নিজেদেরই বাড়িতে অচেনা হয়ে গিয়েছেন। 3 সপ্তাহ এভাবেই কেটে গেল। আমি দ্বিতীয় ইনিংসের বৈঠকগুলোতে যাওয়া শুরু করে দিলাম। সকালে যোগা ক্লাস জয়েন করে নিলাম। কখনো চার্চের পাশের সবজি বাজার থেকে সস্তায় ঢ্যাঁড়স টমেটো কিনে আনতাম, কখনো সমুদ্রের ধারে বসে ডায়েরিতে লিখতাম। ফোন বেশিরভাগ সময় ড্রয়ারেই থাকত। কখনো কখনো বের করে দেখতাম কিছু অজানা নম্বরের মিসড কল, কিছু ব্যাংকের মেসেজ। কিন্তু প্রিয়ার নাম নেই। হয়তো ও হার মেনে নিয়েছিল, হয়তো ওর আমার না থাকার উপহার সত্যি পছন্দ হয়ে গিয়েছিল। একদিন দুপুরে যখন আমি সবজি ধুয়ে রাখছিলাম, নিচ থেকে ওয়াচম্যান আওয়াজ দিল, ম্যাডাম, আপনার জন্য পার্সেল এসেছে। আমি নিচে গিয়ে ছোট একটা খয়েরি কাগজে মোড়ানো প্যাকেট নিলাম। উপরে নাম পড়লাম ফাল্গুনী মেহরা, কিন্তু প্রেরকের নাম ছিল না। হাত আপনা আপনি কেঁপে উঠল। ভেতর থেকে এক পুরনো চেনা ভাব জেগে উঠল। এই হাতের লেখা আমি যেখানে খুশি চিনতে পারি। অক্ষরগুলো একটু তেড়া, কিন্তু মাঝে মধ্যে লম্বা টানার এটা প্রিয়ারই হাতের লেখা ছিল। আমি প্যাকেটটা কিচেনের টেবিলে রাখলাম এবং কিছুক্ষণ শুধু সেটা দেখতে থাকলাম, যেন প্যাকেট নয় কোনো পুরনো ক্ষত যা আবার খুলতে হবে। অবশেষে আমি শ্বাস আটকে সেটা খুলে ফেললাম। ভেতরে একটা পুরনো জুতোর বাক্স ছিল। সেটা খুলতেই ডজন ডজন ছবি আমার সামনে ছড়িয়ে পড়ল। আমি প্রতিটি ছবি তুললাম। প্রথম ছবি, আমি হাসপাতালের গাউনে, কোলে এক একরত্তি বাচ্চা, মাথায় ছোট ছোট চুল, চোখ বন্ধ, মুখ একটু খোলা। পেছনে কেউ কলম দিয়ে লিখেছিল, প্রিয়া 2 দিনের। পরের ছবি, প্রিয়া 1 বছরের, কেকের সামনে বসা, মুখ ক্রিমে মাখা। আমি পেছনে দাঁড়িয়ে হাসছিলাম। তারপর স্কুল ইউনিফর্মে, টিফিন হাতে আমি ওর ব্যাগ ঠিক করে দিচ্ছি। তারপর কলেজের গ্র্যাজুয়েশন, ও গাউন পরে আছে, আমি ওর গলায় মালা দিচ্ছি। বিয়ের ছবি, ও লাল পোশাকে, আমি ওর মাথায় হাত রেখে দোয়া দিচ্ছি। প্রতিটা ছবিতে একটা কথা কমন ছিল, আমি ওর পেছনে, যেন ছায়া, যেন পাহারা, যেন দেওয়াল। আমি চেয়ারে বসতে বসতে গলা পরিষ্কার করলাম। মনের ধরফরানি এত বেশি ছিল যে মনে হচ্ছিল পাশের বাড়ির লোকও শুনতে পাবে। ছবিগুলোর নিচে একটা খাম রাখা ছিল, তাতে শুধু 2টো শব্দ লেখা ছিল, মা, পড়ে নিও। আমি খাম খুললাম, ভেতরে একটা চিঠি আর একটা সাদা কালো ছোট প্রিন্ট করা কাগজ, আল্ট্রাসাউন্ড রিপোর্টের মতো। আমি আগে চিঠিটা পড়লাম। মম্মি, আমি জানি না এই পার্সেল আপনি পাবেন কিনা। আমি তো এটাও জানি না আপনি কোথায় আছেন। শুধু জানি যে আমাকে এই চেষ্টা করতেই হবে। সেই রাতে আমি যা বলেছিলাম তা সবথেকে জঘন্য কথা ছিল, যা কোনো মেয়ে তার মাকে বলতে পারে। আপনার চলে যাওয়াতেই আমি সবথেকে বড় গিফট পাব, এটা লিখতে গিয়েও আমার নিজের প্রতি ঘেন্না হচ্ছে। আমি এই বাক্য রাগের মাথায় বলেছিলাম, ক্লান্তিতে বলেছিলাম, নিজের হতাশার জন্য, কিন্তু আপনি সেটা মনে লিখে নিলেন যেমন পাথরে কোনো খোদাই করার দাগ। মম্মি, আমি 3 বছর ধরে প্রেগনেন্ট হওয়ার চেষ্টা করছিলাম। প্রতি মাসে টেস্ট, প্রতি মাসে আসা, প্রতি মাসে নেগেটিভ। ডাক্তার, চিকিৎসা, টাকা, ঝগড়া সব মিলে আমাকে ভেতর থেকে ফোকলা করে দিচ্ছিল। আপনি সব সময় আমার সাথে ছিলেন। ডাক্তারের কাছে, রিপোর্টের সাথে, রান্নাঘরে, বিছানায় কাঁদার সময় আপনি যাই করতেন আমাকে সাহায্য করার জন্যই করতেন। কিন্তু আমার প্রতিবার মনে হতো যে আমি ফেল করছি। আমি এত বড় হয়েও আপনার কোল খুঁজছি। সেই দিন দিওয়ালিতে আমার মন, শরীর সব ভেঙে গিয়েছিল। আপনি যখন আবার আমার জন্য এত কিছু করলেন, ঘর সাজালেন, খাবার বানালেন, তখন আমার ভেতরের জ্বালা বাইরে বেরিয়ে এলো। আমার নিজের জীবন চাই, আমি শ্বাস নিতে পারছি না। এসব হয়তো আমি শান্ত হয়েও বলতে পারতাম, কিন্তু আমি সবথেকে বিষাক্ত বাক্যটি বেছে নিলাম। আপনার না হওয়াটাই আমার কাছে সবথেকে বড় গিফট হবে। আপনি আমার কথাকে সত্যি মানলেন। আপনি আমার হোম লোন ভরে দিলেন, উইল বদলে দিলেন, আর অদৃশ্য হয়ে গেলেন।
সেই চিঠিটা, যেটা আপনি আমার টেবিলে ছেড়েছিলেন, আমাকে এমনভাবে ভেঙে দিল যে আমি 2 দিন পর্যন্ত বিছানা থেকে উঠতে পারিনি। আমি দেশমুখ আঙ্কেলের সাথে দেখা করে শুনলাম যে আপনি সব কিছু আমার নাম থেকে সরিয়ে দিয়েছেন। সেই দিন আমি প্রথমবার বুঝতে পারলাম যে আপনি আমাকে কি কি দিয়েছিলেন। শুধু টাকা নয়, আপনার পুরো জীবন। আমি এইটুকু পড়লাম তো চোখ থেকে জল অনবরত বয়ে যাচ্ছিল। কিন্তু চিঠি শেষ হয়নি। আর মাম্মি, আপনার যাওয়ার 2 দিন পর আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। 3 বছরের চেষ্টা, 3 বছরের কষ্ট, আর যখন রিপোর্ট পজিটিভ এলো তো সবার আগে যার মুখ মাথায় এলো তিনি আপনি। আমি দৌড়ে আপনার বাড়ি যেতে চেয়েছিলাম, আপনাকে জড়িয়ে ধরে বলতে চেয়েছিলাম, মাম্মি, আমি মা হতে চলেছি। কিন্তু ঘর খালি ছিল, আপনি ছিলেন না। আমার কাঁধে আপনার হাতের বদলে শুধু নিস্তব্ধতা ছিল। এই ফটোগুলো আমি আলমারি থেকে বের করেছি। আপনি ভেবেছিলেন যে আমি এই মুহূর্তগুলো ভুলে গিয়েছি, কিন্তু আমি একটাও ফটো ফেলিনি। আমি প্রতিটি ছবি যত্ন করে রেখেছিলাম, কারণ প্রতিটি ছবিতে আপনি আছেন, আমার মা, যে প্রতিটি মোড়ে আমার সাথে ছিল। আমি অনেক ভেবে এই পার্সেল পাঠিয়েছি। হয়তো এটা আপনার কাছে দেরিতে পৌঁছাবে, হয়তো কখনো পৌঁছাবেই না, কিন্তু চেষ্টা না করলে নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মাম্মি, আমি আপনার কাছে টাকা চাইছি না, উইলে নাম না থাকলেও আমার মঞ্জুর আছে। শুধু একটা জিনিস চাইছি, আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আমি মানছি যে আমি আপনাকে এমন শব্দ বলেছি যা কোনো শত্রুকেও বলা উচিত নয়। যদি আপনি কখনো তৈরি হন, যদি কখনো আপনার মনে হয় যে আমি আপনার ফিরে আসার যোগ্য, তবে প্লিজ আমাকে একবার সুযোগ দিন। আমার পেটে যে বাচ্চা আছে সে আপনার নাতনি বা নাতি। আমি চাই সে জেনে বড় হোক যে তার দিদিমা কেমন মহিলা ছিলেন, শক্তিশালী, পরিশ্রমী আর হদ ছাড়িয়ে দেওয়া দয়ালু। আমি এবার আপনার কোল চাইছি, আপনার টাকা নয়। আই এম সরি মাম্মি, আপনার শুধু ভুল করা, কিন্তু তাও আপনাকে ভালোবাসা। প্রিয়া। চিঠির সাথে রাখা আল্ট্রাসাউন্ড রিপোর্ট আমি হাতে নিলাম। কালো সাদা ঝাপসা ছবিতে একটা ছোট গোলা ছিল, যার নিচে লেখা ছিল 8 উইকস। আমার ধরফড়ানি যেন ওখানেই থমকে গেল। আমি দিদিমা হতে চলেছিলাম, আর আমি 1500 কিমি দূরে বসেছিলাম, নিজের সুবিধের ব্যালকনিতে, নিজের চায়ের সাথে। আমি চিঠিটা দুবার পড়লাম, তারপর তৃতীয়বার। প্রতিবার নতুন কিছু বিধ ছিল, নতুন কিছু গোল ছিল। সন্ধ্যা পর্যন্ত মাথা ভারী হয়ে গিয়েছিল। আমি গীতাকে ফোন করলাম, কাল কি দেখা করতে পারো? পরের দিন আমরা সেই সমুদ্রধারের ক্যাফেতে বসেছিলাম। আমি ওর সামনে চিঠি আর ফটো রেখে দিলাম। গীতা ধীরে ধীরে সব পড়ল। মাঝে মধ্যে ও আমাকে দেখছিল, আবার শব্দে ফিরে যাচ্ছিল। যখন ও চিঠি শেষ করল তখন কিছুক্ষণ ও গভীর শ্বাস নিল। তারপর বলল, এটা সেই প্রিয়া যে তোমাকে বলেছিল যে তোমার না থাকাটাই ওর সবথেকে বড় উপহার হবে? হ্যাঁ, আমি জবাব দিলাম। আর আজও আমাকে বলছে যে ওর টাকা নয়, মা চাই। আমি বুঝতে পারছি না কি করব। তোমার মনে কি হচ্ছে? গীতা সরাসরি প্রশ্ন করল। সবকিছু মেশানো, আমি সত্যি বললাম। একদিকে রাগ আছে, 5 বছর পর্যন্ত ও আমাকে শুধু কাজের মাসি, বেবিসিটার আর এটিএম ভেবেছে। একদিন রাগের মাথায় বলল আর আমাকে আবর্জনার মতো বাইরে ফেলে দিল। অন্যদিকে ফটোগুলো দেখি তো মনে পড়ে আমিও কতবার দমে বা রাগে কিছু বলে দিয়েছিলাম, তারপর প্রিয়াকে জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নিয়েছিলাম। ও তখন বাচ্চা ছিল, এখন বড়, কিন্তু ভুল তো ভুলই হয়, তাই না? আমি সোজা ওর চোখের দিকে তাকালাম, আর তৃতীয় দিকে এই ছোট দাগটা। আমি আল্ট্রাসাউন্ডের দিকে ইশারা করলাম। আমার নাতনি বা নাতি, সে তো আমাদের মাঝের আগের লড়াইগুলোর ব্যাপারে কিছু জানে না। আমি কি শুধু নিজের রাগের কারণে ওর থেকে দূরে থাকব? গীতা কিছুক্ষণ ভাবল, তারপর বলল, একটা কথা বলি, তোমাকে দুটো জিনিস আলাদা আলাদাভাবে দেখতে হবে, ক্ষমা করা আর ফিরে গিয়ে সব আগের মতো করে দেওয়া। এই দুটো এক নয়। মানে? মানে এই যে তুমি ক্ষমা করতে পারো, কিন্তু নিজের সীমা রেখে। তুমি প্রিয়াকে লিখতে পারো যে তুমি তাকে ভালোবাসো, তার বাচ্চার জন্য দোয়া করছো, কিন্তু তুমি এখন আগের মতো সব সময়ের জন্য উপলব্ধ মা হবে না। তুমি চাইলে এখনও গোয়ায় থাকতে পারো, মাসে একবার যেতে পারো, বা শুধু ফোনে কথা বলতে পারো। ক্ষমার মানে এই নয় যে তুমি আবার নিজের পুরো জীবন ওর নামে করে দাও। আমি চুপচাপ ওর কথা শুনলাম। এগুলো সহজ বাক্য ছিল, কিন্তু তাতে অনেক গভীরতা ছিল। কিন্তু যদি আমি এখনও জবাব না দিই, আমি জিজ্ঞেস করলাম, যদি আমি এভাবেই চুপ থাকি? তবে ভেতরের রাগ আচারের মতো তোমার মনে বন্ধ হয়ে থাকবে, গীতা হেসে বলল। ওপর থেকে দেখা যাবে যে সব ঠিক আছে, কিন্তু ভেতরে ধীরে ধীরে সব পচে যাবে। সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, তুমি রাগের সাথে বাঁচতে চাও নাকি সীমার সাথে। রাতে বাড়ি ফিরে আমি টেবিলের ওপর কাগজ কলম রাখলাম। অনেকবার কাগজ তুললাম, অনেকবার রেখে দিলাম। অবশেষে আমি লিখতে শুরু করলাম। প্রিয় প্রিয়া,
তোমার পার্সেল পেলাম। সব ছবি দেখলাম। প্রতিটি ছবিতে নিজেকে দেখলাম, তোমাকে দেখলাম, আর সেই বছরগুলো দেখলাম যা আমরা সাথে কাটিয়েছিলাম। তোমার চিঠি পড়লাম, তোমার সরিও পড়লাম, তোমার কষ্ট আর তোমার খুশির খবরের সেই বাক্যটিও যে তুমি মা হতে চলেছিলে। সবথেকে আগে অভিনন্দন। তুমি যা 3 বছর ধরে চাইছিলে তা তুমি পেলে। আমি সত্যি তোমার জন্য খুশি। তুমি জিজ্ঞেস করছো যে আমি কি তোমাকে ক্ষমা করতে পারি? ক্ষমা কোনো সুইচ নয় যা অন করলে আমার সব পুরনো মুছে গেল। এটা একটা রাস্তা যেটাতে পায়ে হেঁটে চলতে হয়। আমি এই রাস্তা চলার জন্য তৈরি, কিন্তু ধীরে ধীরে তোমাকে জানতে হবে যে তোমার শব্দগুলো আমাকে কতটা আঘাত পৌঁছে দিয়েছিল। যখন মেয়ে নিজের মাকে বলে যে তোমার না থাকাটাই আমার সবথেকে বড় গিফট, তখন মায়ের ভেতর অনেক কিছু মরে যায়। আমি তোমাকে সাজা দেওয়ার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য এই দূরত্ব বেছেছি। আমি উইল এই জন্য বদলেছি যে আমার প্রথমবার মনে হয়েছে যদি আমি নিজের পরিশ্রমের ফল কাউকে দিই, তবে সে এমন শিশুদের দেব যারা নিজেদের মাকে হারিয়েছে, নাকি এমন শিশুদের যারা নিজেদের মাকে বোঝা মনে করে। তোমার এসব খারাপ লাগতে পারে, কষ্ট দিতে পারে, কিন্তু এটাও সত্যি। এখন তোমার প্রশ্নে আসি, আমি কি ফিরে আসব? এখন নয়। আমি এখানে গোয়ায় নিজের একটা ছোট জীবন বানিয়েছি। সমুদ্র, নিজের মতো আরও কিছু মহিলা, কিছুটা শান্তি। এই জীবন আমি বহু বছর পর পেয়েছি, আর আমি একে আবার তোমার মুড, রাগ আর প্রয়োজনের অনুসারে মোড়াতে পারি না। এর মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি না। তুমি আমার মেয়ে ছিলে, আছো আর থাকবে। তুমি মা হচ্ছ, তাই আমার দোয়া প্রতিদিন তোমার সাথে থাকবে। কিন্তু আপাতত যতটা দূরত্ব তুমি চেয়েছিলে, ততটা দূরত্ব আমি পালন করছি। হয়তো কোনোদিন এই দূরত্ব কমবে, হয়তো কোনোদিন আমি তোমাকে আর তোমার বাচ্চাকে জড়িয়ে ধরব, হয়তো আমরা আবার বসে এসব কথা বলতে পারব, কিন্তু সেই দিন আজ নয়। তুমি নিজের খেয়াল রেখো, ডাক্তারের কথা মেনো, আর কখনো এটা ভুলো না যে যে মাকে তুমি অদৃশ্য হওয়ার উপহার দিতে বলেছিলে, সে আজও তোমার জন্য মনে জায়গা রাখে। শুধু এখন সেই জায়গাটা সমানে সমানে হবে, বোঝা হয়ে সহ্য করার মতো নয়। তোমার ফাল্গুনী, যাকে তুমি একসময় মাম্মি বলতে। আমি চিঠিটা 3 বার পড়লাম। প্রতিবার কোথাও না কোথাও কোনো শব্দ বদলাতাম, আবার ফিরে সেটাই লিখে দিতাম। অবশেষে যখন মনে হলো এটা খুব বেশি মিষ্টিও নয় আর খুব বেশি তেতোও নয়, তখন আমি সেটা খামে ভরে সিল করে দিলাম। পরের দিন পোস্ট অফিসে গিয়ে আমি সেই চিঠি প্রিয়ার সেই পুরনো ঠিকানায় পাঠিয়ে দিলাম। সেই বাড়ি যার ঋণ আমি এইমাত্র শোধ করেছিলাম, আর যেটাতে এখন আমি অতিথির মতোও যেতাম না। বাড়ি ফিরে যখন আমি ব্যালকনিতে বসেছিলাম, তখন ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল, যেন কোনো বন্ধ ঘরের জানলা অর্ধেক খুলে গিয়েছে। হাওয়া খুব জোরে এলো না, কিন্তু কিছুটা সতেজতা অবশ্যই এলো। দিন কাটতে থাকল, প্রিয়ার কোনো জবাব এলো না, না ফোন, না চিঠি, না মেসেজ। আমি কখনো কখনো ভাবতাম চিঠিও পেল কিনা, ও কি সেটা পড়ে ছিঁড়ে ফেলেছে, নাকি কাঁদতে কাঁদতে বালিশের নিচে রেখে দিয়েছে। কিন্তু এখন আমি সব প্রশ্নের জবাব খুঁজতে দৌড়াতাম না। জীবন আমাকে এই উপহার দিয়েছিল, সব কিছু জানার প্রয়োজন থেকে আজাদি। প্রায় 2 মাস পর এক দুপুরে আমি পট্রি ক্লাস থেকে ফিরছিলাম যে দরজার ঘণ্টি বাজল। আমি ভাবলাম ওয়াচম্যান হবে বা কোনো বিল আসার হবে, কিন্তু যখন দরজা খুললাম তখন কেউ ছিল না, বরং ফোনের ঘণ্টি বাজল। আমার ব্যাগে রাখা মোবাইল জোরে বেজে উঠল। স্ক্রিনে লেখা ছিল অজানা নম্বর। আমি ভাবলাম ব্যাংক হবে বা কোনো ভুল কল, কিন্তু মনের কোনো কোণ থেকে ধীরে বলল, তুলে নাও, এবার পালিও না। হ্যালো? ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠ এলো, ঘাবড়ানো কিন্তু চেষ্টা করছিল শান্ত থাকার। কাকিমা? মাম্মি? আমি কি ফাল্গুনী কাকিমার সাথে কথা বলছি? আমি কিছু মুহূর্ত চুপ থেকে জিজ্ঞেস করলাম, কে? আমি করণ, প্রিয়ার স্বামী। বুকের নিচে কোথাও মাটি সরে গেল। বলো করণ। আমার গলা শুকনো লাগছিল। সব ঠিক আছে তো? ও এক মুহূর্তের জন্য চুপ থাকল, তারপর বলল, কাকিমা, প্রিয়া হাসপাতালে আছে, আর ডাক্তার বলছেন প্রেগন্যান্সিতে একটু সমস্যা আছে। আমার হাত কাঁপতে লাগল। যে ফোন আমি এতবার কেটে দিয়েছিলাম, আজ সেই ফোন আমার আর আমার মেয়ের মাঝে শেষ সেতু হয়ে দাঁড়িয়েছিল। এখান থেকেই আমার গল্পের পরবর্তী অংশ শুরু হয়, যেখানে মা হওয়া আর নিজের সত্তা হওয়া দুটোই সামনাসামনি দাঁড়িয়ে যায়। কাকিমা, প্রিয়া হাসপাতালে আছে, আর ডাক্তার বলছেন প্রেগন্যান্সিতে একটু সমস্যা আছে। আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। দেওয়াল যদি সাহারা না দিত, তবে হয়তো আমি ওখানেই মেঝেতে বসে পড়তাম। আমি কোনো মতে জিজ্ঞেস করলাম, কত মাস হয়েছে? করণের গলা কাঁপছিল। সপ্তম চলছে। হঠাৎ খুব ব্লিডিং হল।
ডাক্তার বলছেন রিস্ক আছে, কিন্তু এখন দুজনেই ঠিক আছে। ওর শুধু একটাই নাম বারবার আসছে, আপনার। ও বলল, যদি আমার মা থাকত। আর শুধু কাঁদতে লাগল। আমার গলায় যেন কোনো দলা পাকিয়ে গেল। ডাক্তার কি বলছেন? হাসপাতালেই থাকতে হবে, পুরো বেড রেস্ট, টাকার চিন্তা নেই, লোনের সেই বাড়ি এখন ফ্রি। কিন্তু ওর আপনাকে দরকার। কাকিমা, আমি আপনার কাছে কিছু চাওয়ার অবস্থায় নেই, শুধু জানানো জরুরি মনে করলাম। আমি কিছু মুহূর্ত চুপ থাকলাম। জানলার বাইরে সমুদ্র তেমনই ওঠানামা করছিল, যেমন সবসময় করত। কিন্তু আজ তার আওয়াজের পেছনে অন্য কোনো আওয়াজের প্রতিধ্বনিও ছিল, প্রিয়ার, যখনও ছোট ছিল। মাম্মি, আমার ভয় লাগছে, আপনি এখানেই শো না। আমি গভীর শ্বাস নিলাম। করণ শোনো, আমি এখন কোনো ওয়াদা করতে পারছি না। ফোন কেটো না, আমি 5 মিনিটে তোমাকে ব্যাক কল করছি। কল শেষ হতেই আমি গীতাকে ফোন মেলালাম। গলা আপনা আপনি ধরে এলো। বাড়ি আসতে পারো? এখন আমি বুঝতে পারছি না কি করব। আধ ঘন্টার মধ্যেও আমার দরজায় ছিল। আমি ওকে সব বলে দিলাম, করণের ফোন, প্রিয়ার অবস্থা, মনের অবস্থা। গীতা কিছুক্ষণ শান্ত হয়ে বসে থাকল। তারপর ধীরে বলল, ফাল্গুনি, এখন প্রশ্ন এটা নয় যে প্রিয়া তোমার সাথে কি করেছে। সেই অংশটা তুমি লিখে বলে কেঁদে অনেকটা বের করে দিয়েছ। এখন প্রশ্ন হলো, তুমি নিজে কে হতে চাও? সেই মা যে রাগে সব সময়ের জন্য মুখ ফিরিয়ে নেয়, নাকি সেই মা যে ফিরে যায়, কিন্তু এবার নিজের শর্তে? আমার ভয় লাগছে। আমি সত্যি বললাম, ভয় যে আমি ফিরে যাব তো আবার সেই পুরনো চক্র শুরু হয়ে যাবে। মাম্মি এটা করো, মাম্মি ওটা করো, আপনি থাকেনই বা কেন আমাদের বাড়িতে? আমি আবার নিজেকে হারাতে চাই না। তো নিজেকে হারতে দিও না, গীতা সরাসরি জবাব দিল। তুমি ওখানে অতিথি হয়ে যাও, কাজের মাসি হয়ে নয়। তুমি সাহায্য করো, কিন্তু নিজের ভেতর পরিষ্কার রাখো যে তোমার জীবন এখন এখানেও আছে। যদি তুমি না যাও, তবে তুমি নিজেকে সারা জীবন এই প্রশ্ন করতে থাকবে, যদি আমি যেতাম তবে। আর এই প্রশ্ন ভেতর থেকে কাটতে থাকবে। যদি যাও, তবে তুমি নিজে ঠিক করতে পারো যে কখন থামতে হবে, কখন ফিরতে হবে। আমি জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকালাম। ঢেউগুলো তীরে ধাক্কা খেয়ে ফিরে যেত, পুরোটা তাতে গুলে যেত না। হয়তো আমাকেও এমনটাই করতে হবে, যাওয়া, ছোঁয়া, সাহায্য করা, কিন্তু নিজেকে পুরোপুরি না হারিয়ে ফিরে আসা। আমি ঠিক করে নিলাম। রাতভর আমি আমার ছোট স্যুটকেস আবার বের করলাম। কিছু জামাকাপড় রাখলাম, ওষুধ রাখলাম, আর মার ফটো, যা আমি কখনো পুরোপুরি ছাড়তে পারিনি। ফ্লাইটের টিকিট বুক করলাম, ভোরের প্রথম উড়ান। সেই রাতে ঘুম এলো না। কিন্তু এই ঘুম না আসা আগের মতো ছিল না। আগে কষ্ট জাগিয়ে রাখত, আজ সিদ্ধান্ত জাগিয়ে রেখেছিল। সকালে এয়ারপোর্টে দাঁড়িয়ে আমি ভাবছিলাম, যখন প্রথমবার দিল্লি ছেড়ে এসেছিলাম তখন কিভাবে ভেঙে গিয়েছিলাম। আজ ফিরে যাচ্ছিলাম তো ভেঙে গিয়ে নয়, একটু সোজা হয়ে দাঁড়িয়ে যাচ্ছিলাম। দিল্লি পৌঁছালাম তো হাওয়ায় সেই পুরনো ধুলো আর ভিড়ের গন্ধ ছিল, যা একসময় বাড়ির দিকে ছিল। ট্যাক্সি নিয়ে সোজা হাসপাতালে পৌঁছালাম। ম্যাটারনিটি ওয়ার্ডের বাইরে হালকা ওষুধের গন্ধ আর মানুষের ঘাবড়ানো শব্দ ছিল। ঘর খুঁজতে খুঁজতে আমি সেই দরজার সামনে পৌঁছলাম যেটিতে প্রিয়ার নাম লেখা ছিল। হাত কাঁপছিল, কিন্তু আমি তাও ধীরে করে দরজা ধাক্কা দিলাম। ভেতর থেকে খুব হালকা আওয়াজ এলো, আসুন। আমি দরজা খুললাম। প্রিয়া বিছানায় শুয়েছিল, মুখ ফ্যাকাশে, চোখের নিচে কালো দাগ, পেট একটু ফোলা। কারণ পাশের চেয়ারে বসেছিল। দুজনেই আমাকে দেখল, আর ঘরের হাওয়া একদম বদলে গেল। প্রিয়ার চোখে প্রথমে অবাক হওয়ার ভাব এলো, তারপর জল। মাম্মি? আমি ধীরে ধীরে ওর কাছে গেলাম। এত মাস পর প্রথমবার ওকে এভাবে কাছ থেকে দেখছিলাম। ও সেই মেয়েই ছিল, কিন্তু কিছুটা বদলে গিয়েছিল, ক্লান্ত, ভাঙা, কিন্তু হয়তো আগের থেকে অনেক বেশি সত্যি। আমি হালকা করে ওর মাথায় হাত রাখলাম। কেমন আছো? ও গলা পরিষ্কার করল। ডাক্তার বলছেন বাচ্চা ঠিক আছে, শুধু আমাকে হাসপাতালে থাকতে হবে। মাম্মি? ওর গলা ভেঙে গেল। আমি আপনাকে অনেক আঘাত পৌঁছে দিয়েছি না? এত সময় পরেও ওর প্রথম প্রশ্ন নিজের ব্যাপারে নয়, আমার আঘাতের ব্যাপারে ছিল। এই ছোট তফাতটা আমি দেখতে পেলাম। আমি ধীরে বললাম, হ্যাঁ, পৌঁছে দিয়েছিলে। কিন্তু এখন আমরা সেই বিষয়ে কথা বলতে আসিনি। আগে এটা বলো, ডাক্তার কি বলছেন, কি সতর্কতা আছে? কারণ তাড়াতাড়ি রিপোর্টের স্তূপ ধরল, যেন কোনো বাচ্চা হোমওয়ার্ক দেখানোর জন্য খাতা এগিয়ে দিয়েছে।
কাকিমা, এসব আছে। ডাক্তার বলেছেন যদি সব নরমাল থাকে তবে বাচ্চা একটু তাড়াতাড়ি আসবে, কিন্তু দুজনেই ঠিক থাকবে, শুধু স্ট্রেস হওয়া উচিত নয়। আমি এক শক্ত মায়ের মতো মাথা নাড়লাম। ঠিক আছে, তবে এখন কোনো পুরনো কথা নয়, শুধু ওষুধ, খাবার আর আরাম। বাকি কথা পরে। প্রিয়ার চোখ দিয়ে জল বয়ে যাচ্ছিল। মাম্মি, আপনি সত্যি এসে গেলেন? আমি হালকা কিন্তু পরিষ্কার গলায় বললাম। আমি তোমার প্রয়োজনে এসেছি, তোমার গোলামি করতে নয়। এই তফাতটা বুঝবে প্রিয়া। ও মাথা নাড়ল, যেন প্রথমবার ওর এই শব্দগুলো গভীর পর্যন্ত বিঁধছে। পরের কয়েকদিন পর্যন্ত আমি হাসপাতালে চক্কর কাটতে থাকলাম। কখনো ওর জন্য হালকা স্যুপ বানিয়ে আনতাম, কখনো শুধু ওর চুল মাখিয়ে দিতাম, কখনো ডাক্তারের সাথে কথা বলে নিতাম। ঘরে নার্সরা আসতো যেত, কিন্তু আমাদের মাঝের কথার উপর আমি নিজে তালা লাগিয়ে রেখেছিলাম। এখন নয়, এখন শুধু মা আর মেয়ে, অসুখ আর দোয়া। প্রায় ৩ সপ্তাহ পর এক রাতে হঠাৎ আমার করণের ফোন এলো। কাকিমা, এক্ষুনি আপনাকে হাসপাতালে আসতে হবে, লেবার শুধু হয়ে গিয়েছে। আমি ছুটতে ছুটতে পৌঁছলাম। অপারেশন থিয়েটারের বাইরে করণ অস্থির হয়ে ঘুরছিল। ওর কপালে ঘাম ছিল, চোখে ভয়। ডাক্তার বলেছেন সব ঠিক থাকবে, ও বারবার বলছিল। কিন্তু আমি ওর কাঁধ ধরলাম। যদি কিছু হয়ও তবে আমরা সাথে সামলাব, এখন শুধু প্রিয়ার জন্য দোয়া করো। ঘণ্টার পর ঘণ্টা মনে হলো, কিন্তু হয়তো মাত্র ৪০-৪৫ মিনিটই হয়েছিল যে ভেতর থেকে বাচ্চার কান্নার আওয়াজ এলো। নাজুক, হালকা, কিন্তু পুরো শক্তি দিয়ে। আমার শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। কিছুক্ষণ পর নার্স বাইরে এলো, হেসে বলল, মুবারক হো, মেয়ে হয়েছে। আমার চোখে জল ভরে এলো। মেয়ে, আরও এক মেয়ে। কিছুক্ষণ পর আমাকে ভেতরে ডাকা হলো। প্রিয়া ক্লান্ত, ঘামে ভেজা, কিন্তু মুখে এক আলাদা উজ্জ্বলতা ছিল। ওর বাহুতে ছোট্ট এক গোলাপি বাচ্চা ছিল। মামি, দেখো, ও খুব ধীরে বলল, এ আপনার নাতনি। আমি কাছে গেলাম, বাচ্চার ছোট ছোট হাত দেখলাম, নাক, চোখ, চুল। ও এত হালকা ছিল যে মনে হচ্ছিল হাওয়াও ওকে উড়িয়ে নিয়ে যাবে। ওঠাও না ওকে, প্রিয়া বলল, ওর দিদিমার কোল চায়। আমি ২ হাত এগিয়ে দিলাম। নার্স বাচ্চাকে আমার কোলে রেখে দিল। যেমনই তার হা আমার আঙুলের উপর এলো, আমার ভেতর যতটা রাগ, অভিযোগ, তিক্ততা ছিল, সব কিছু এক মুহূর্তের জন্য পেছনে চলে গেল। নাম কি রাখবে? আমি ধীরে জিজ্ঞেস করলাম। প্রিয়া আমার দিকে তাকাতে লাগল, চোখে লজ্জা, ভালোবাসা আর এক আশা সব সাথে সাথে। মাম্মি, যদি আপনি খারাপ না মানেন তবে আমি দিদিমার নামে রাখতে চাই, আপনার মার নামে, যে দিদিমার গল্প আপনি সবসময় শুনিয়েছিলেন। আমরা কি ওর নাম ইরা রাখতে পারি, একটু বদলে নিয়ে, কিন্তু মনে যেন সেটাই থাকে। আমার মার নাম ইন্দিরা ছিল। ইরা শুনতেই স্মৃতির অনেক পর্দা খুলে গেল। মায়ের কোল, ওনার বকুনি, ওনার ভালোবাসা। আমি মাথা নাড়লাম, চোখ থেকে জল বইতে থাকল। খুব সুন্দর নাম, ইরা। আমি বাচ্চার কানের কাছে ফিসফিস করলাম, ইরা, আমি তোর দিদিমা। আমি তোর সাথে ওয়াদা করব না যে সবসময় তোর শহরে থাকব, কিন্তু এটা নিশ্চয়ই বলবো যে যেখানেই থাকব তুই আমার মনে থাকবি। পরের কয়েকদিন আমি প্রিয়ার বাড়িতে থাকলাম। ইরাকে কোলে নেওয়া, ওর ডায়াপার বদলানো, ওকে ওষুধ দেওয়া, এসব করতে করতে আমার আঙুলগুলোর সেই পুরনো অভ্যেস মনে পড়ে গেল যা ওরা কখনো প্রিয়াকে মানুষ করার সময় শিখেছিল। কিন্তু এইবার একটা তফাৎ ছিল। আগে আমি নিজেকে ভুলে মা হয়েছিলাম, এইবার আমি নিজেকে মনে রেখে দিদিমা হলাম। ১৩তম দিনের সন্ধে, যখন ইরা ঘুমিয়ে গিয়েছিল আর করণ অফিসের কাজে বাইরে গিয়েছিল, আমি আর প্রিয়া রান্নাঘরের টেবিলে চা নিয়ে বসেছিলাম। অনেকক্ষণ শুধু চায়ে ভাপ উঠতে থাকল। আমরা দুজন কিছু বললাম না। শেষে প্রিয়াই শুরু করল। গলা নিচু ছিল, মামি, আপনি আমার ওপর খুব রেগে আছেন না? আমি সত্যি বললাম, হ্যাঁ। ও মাথা নিচু করে নিল, চোখ থেকে জল টপকাল। আমি নিজের উপরও খুব রেগে আছি। শুধু আপনার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি, আপনি কি কখনো আমাকে ক্ষমা করতে পারবেন, নাকি এই দূরত্ব সব সময় থাকবে? আমি ওর দিকে তাকালাম। ও এখন শুধু আমার মেয়ে নয়, একজন মাও। ওর কোলে ইরা ছিল, আর ওর চোখে সেই ভয় ছিল যা হয়তো আমার চোখেও কখনো ছিল। আমি কি ভালো বাবা মা হচ্ছে কিনা? প্রিয়া, আমি ধীরে বললাম, ক্ষমা করা আর ভুলে যাওয়া দুটো আলাদা জিনিস। আমি তোমাকে ক্ষমা করার চেষ্টা করছি, প্রতিদিন, প্রতি মুহূর্ত, কিন্তু যা হয়েছে তা মুছে যেতে পারে না। যখন তুমি বলেছিলে যে আমার না থাকাটাই তোমার সবথেকে বড় উপহার হবে, সেই সময় আমার ভেতর যা ভেঙেছিল তা রাতারাতি জোড়া লাগতে পারে না। ও চুপচাপ শুনতে থাকল, ঠোঁট কাঁপছিল। দ্বিতীয় কথা, আমি এগিয়ে বললাম, আমি এখন আমার পুরনো মা হব না, যে সবসময় তৈরি থাকত, নিজের প্রয়োজনকে শেষ নম্বরে রাখত আর তোমার সব কথায় হ্যাঁ বলত। এখন আমি ফাল্গুনীও, শুধু মাম্মি নই।
আমি গোয়ায় নিজের জীবন মানিয়ে নিয়েছি। সেখানে আমার বন্ধু আছে, আমার শান্তি আছে। আমি সেখান থেকে পালিয়ে এখন এখানে লুকোতে আসিনি। তবে এর মানে? ও ভয় পেতে পেতে জিজ্ঞেস করল। এর মানে এই, আমি পরিষ্কার বললাম, আমি তোমার জন্য থাকব, কিন্তু নিজেকে হারিয়ে নয়। আমি ইরার সাথে দেখা করতে আসব, তোমার সাহায্যও করব, কিন্তু ততটা দিনই যতটা আমার জন্যও ঠিক হয়। যখন তুমি আমাকে প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করতে শুরু করবে, যখন তুমি আবার আমাকে বোঝার মতো দেখবে, তখন আমি আবার নিজের জীবনে ফিরে যাব। এটা আমার সীমা। আর যদি তুমি আমাকে তোমার জীবনে চাও, তবে তোমাকে আমার এই সীমাগুলো মানতে হবে। প্রিয়া জোরে কেঁদে ফেলল। আমি আপনাকে হারাতে চাই না মাম্মি, তবে এখন বুঝে গিয়েছি যে আপনাকে রাখার নামে আপনাকে ভাঙতে পারি না। আমি চেষ্টা করব, সত্যি চেষ্টা করব, যে পরের বার যখন আপনি দিল্লি আসবেন তখন তা আপনার সাহায্যের জন্য নয়, আপনার সাথে সময় কাটানোর জন্য হয়। আমি হাত বাড়িয়ে ওর হাতের ওপর রাখলাম। চেষ্টাই খুব বড় পদক্ষেপ প্রিয়া, আর আমি এটা দেখছি যে তুমি বদলাতে চাও। শুধু মনে রেখো, আমি এখন তোমার জীবনের প্রয়োজন হয়ে নয়, একজন মানুষের মতো থাকতে চাই, যার নিজের প্রয়োজনও আছে। কিছুদিন পর আমার ফেরার সময় এসে গেল। সকালের ফ্লাইট ছিল। রাতেই আমি ইরাকে অনেকবার চুমু খেলাম, ওর ছোট ছোট হাত ধরলাম, ওকে মনে ভরে নিলাম। এয়ারপোর্টে যাওয়ার সময় প্রিয়া আর করণ দুজনেই আমাকে ছাড়তে এলো। বাইরে গাড়ির দরজা খুলল তো প্রিয়া হঠাৎ আমাকে জড়িয়ে ধরল। মমি থ্যাঙ্ক। ও থামল, তারপর নিজেকে ঠিক করল। ধন্যবাদ যে আপনি গিয়েছিলেনও আর ফিরেও এলেন। যদি আপনি না যেতেন, তবে হয়তো আমি কখনো বুঝতে পারতাম না যে আপনি আমার জন্য কি ছিলেন। আর যদি আপনি ফিরে না আসতেন, তবে হয়তো আমি কখনো এটা বলতেও পারতাম না। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। মনে রেখো, আমি তোমাকে সাজা দিতে যাইনি, নিজেকে বাঁচাতে গিয়েছিলাম। আর ফিরেও আমি তোমাকে বাঁচাতে আসিনি, শুধু ইরার সাথে দেখা করতে এসেছি। সেই ছোট্ট প্রাণ আমাকে আবার এখানে টেনেছে। ফ্লাইটে বসার সময় এবার আমার মন আগের মতো ভারী ছিল না। হ্যাঁ, হালকা কষ্ট ছিল, দূরত্বের, অপূর্ণতার, মাঝের রাস্তার, কিন্তু সাথে এক অদ্ভুত ভারসাম্যও ছিল। আমি গোয়ায় ফিরলাম তো গীতা আর বাকি দ্বিতীয় ইনিংসের মহিলারা আমার অপেক্ষা করছিল। কেমন হলো? শারদা জিজ্ঞেস করল। আমি হেসে বললাম, কঠিন, মিষ্টি আর একটু তেতোও। কিন্তু সবথেকে ভালো এটা ছিল যে এইবার আমি নিজেকে হারিয়ে ফিরিনি। আমি দিদিমা হয়েও ফাল্গুনিই থাকলাম। দিন সপ্তাহে, সপ্তাহ মাসে বদলাতে থাকল। ইরার ফটো আর ছোট ছোট ভিডিও রোজ আমার ফোনে আসতে লাগল। কখনো হাসত, কখনো উল্টে যেত, কখনো না এর মতো কিছু বলতো। প্রিয়া আমাকে কল করে ওষুধের ব্যাপারে জিজ্ঞেস করত, নিজের ভয় শেয়ার করত। কিন্তু প্রতিটি কথার পেছনে এখন একটি রিলেশনশিপ বাঁচানোর তাড়াহুড়ো নয়, বরং সম্মান বজায় রাখার চেষ্টা থাকত। একদিন সন্ধ্যায় যখন আমি ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম, ফোন বাজল। স্ক্রিনে প্রিয়ার নাম ছিল। হ্যাঁ প্রিয়া। ওর গলা শান্ত ছিল। মম্মি, আজ আমি আপনাকে ধন্যবাদ বলার জন্য ফোন করছি। কিসের জন্য? এই জন্য যে আপনি ছেড়ে গিয়েছিলেন। ও পরিষ্কার বলল, আপনার যাওয়ায় আমি প্রথমবার বুঝতে পারলাম যে আমি আপনাকে কতটা হালকাভাবে নিচ্ছিলাম। আমি আপনাকে নিজের অধিকার ভেবেছিলাম, উপহার নয়। আমি শুধু নিতে থাকতাম, দিতাম খুব কম। আপনি গেলেন তো মনে হলো যেন কেউ বাড়ি থেকে ভিত বের করে নিয়েছে। তখনই বুঝতে পারলাম যে আমি কার সাথে কেমন ব্যবহার করেছি। আর যখন আপনি ফিরে এলেন, তখন আপনি সব আগের মতো করেননি। আপনি নিজের শর্ত রেখেছেন। আপনি আমাকে শিখিয়েছেন যে ভালোবাসার মানে নিজেকে মিটিয়ে দেওয়া নয়, বরং দুই দিক থেকে ইজ্জত হওয়া। আমার চোখ আপনা আপনি ভরে এলো। আমি এখনও শিখছি, প্রিয়া এগিয়ে বলল। কখনো কখনো পুরনো অভ্যাস চলে আসে, কিন্তু তারপর আমি থেমে যাই, ভাবি, যদি আমি মম্মির জায়গায় হতাম তবে কি চাইতাম। ব্যাস, সেটাই ভেবে আবার নিজের ধরন বদলাতে থাকি। হয়তো একদিন আমি আপনার অর্ধেকও হতে পারি, তবে নিজেকে খুব ভালো মা মনে করব। আমি গভীর শ্বাস নিলাম। আমিও অনেক ভুল করেছি প্রিয়া। অনেকবার আমি তোমাকে নিজের ভয় দিয়ে ধরে রেখেছিলাম, অনেকবার তোমাকে নিজের একাকিত্ব মেটানোর জন্য ব্যবহার করেছি। এখন আমরা দুজনেই শিখছি। তুমি মা হওয়া শিখছ, আর আমি শুধু মা থেকে আলাদা নিজের মধ্যে একজন নারী হওয়া শিখছি। ওপাশ থেকে হালকা এক হাসি এলো। ইরা আজকাল আপনার ফটো দেখে দিদিমা দিদিমা বলে। পরের বার তাড়াতাড়ি আসবেন, ঠিক আছে? আমি হাসলাম। আসব, কিন্তু ততদিনের জন্যই যতটা আমার জন্যও ঠিক হয়। আর এইবার যখন আসব, তখন আমরা কোথাও বাইরেও বসব, শুধু মা সন্তান হয়ে নয়, শুধু বাচ্চার দেখাশোনা করা মহিলাদের মতো নয়। ডিল? ও হেসে বলল। কল কেটে গেল। আমি ব্যালকানিতে বসে সমুদ্র দেখতে থাকলাম। ঢেউ আসছিল, তীরকে ছুঁচ্ছিল, তারপর আবার চলে যাচ্ছিল। তারা প্রতিবার ফিরত, কিন্তু নিজেকে হারিয়ে নয়,
নিজের ছন্দে। আমি অনুভব করলাম এখন আমার জীবনও কিছু এমনটাই হয়ে গিয়েছে, কিছুটা দিল্লি, কিছুটা গোয়া, কিছুটা মা হওয়া, কিছুটা শুধু ফাল্গুনী হওয়া, কিছুটা দেওয়া, কিছুটা নিজেকেও দেওয়া। যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই পুরো কাহিনী থেকে আমি কি শিখলাম, তবে হয়তো আমি শুধু এটুকু বলবো, কখনো কখনো সবথেকে বড় বদলা ক্ষমা করা নয়, আর সবথেকে বড় ক্ষমা সবকিছু ভুলে যাওয়া নয়। কখনো কখনো সবথেকে বড় উপহার এটা হয় যে আপনি নিজেকে বেছে নেন, নিজের সীমা ঠিক করেন এবং সামনের জনকেও এই সুযোগ দেন যে সে আপনাকে একজন মানুষের মতো দেখতে শেখে, শুধু কাজের মেশিনের মতো নয়। আমার মেয়ে বলেছিল, আপনার না হওয়াটাই আমার সবথেকে বড় গিফট হবে। আজ আমি বলতে পারি, সবথেকে বড় গিফট এটা ছিল না যে আমি ওর জীবন থেকে অদৃশ্য হয়ে গিয়েছিলাম। সবথেকে বড় গিফট এটা ছিল যে আমি নিজের জীবনে প্রথমবার পুরোপুরি বর্তমান হয়ে গেলাম। যদি কখনো কেউ আপনাকেও বলে থাকে যে আপনার বিনা সব ভালো হবে, তবে এটা মনে রাখবেন, আপনার দাম এই কথা দিয়ে ঠিক হয় না যে কে আপনাকে নিজের কাছে রাখতে চায়। আপনার দাম এই কথা দিয়ে ঠিক হয় না যে আপনি নিজেকে কতটা সম্মান দেন। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, ফাল্গুনীর কাহিনীর কোন অংশটা আপনাদের মনকে সবথেকে বেশি ছুঁয়ে গিয়েছে? যদি আপনি ওর জায়গায় হতেন, তবে কি করতেন? প্রথমবারই সব ছেড়ে চলে যেতেন, নাকি শেষ পর্যন্ত জুড়ে থাকতেন? কমেন্টে আপনাদের সত্যি মতামত লিখুন। আপনাদের কথা অন্য কারোর জন্য রাস্তা খুলে দিতে পারে যে এখন এই ধরনের কষ্টের মধ্য দিয়ে যাচ্ছে। আর যদি এই কাহিনী আপনাদের মন পর্যন্ত পৌঁছায়, তবে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অবশ্যই টিপুন, যাতে পরেরবার যখন আমরা কোনো নতুন সত্যি কাহিনী নিয়ে আসব, তখন সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। কমেন্টে এটাও জানান আপনি কোন শহর থেকে শুনছেন আর আপনার ওখানে এখন কটা বাজছে। আমি আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি। পরের কাহিনীতে আবার দেখা হবে, যখন অন্য কোনো মন নিজের সত্য আপনার সাথে ভাগ করে নেবে।